আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনে। প্রিয় দর্শক, শ্রোতা এবং শিক্ষার্থীরা, চলুন শুরুতে এক নজরে দেখে নিই কী থাকছে আমাদের আজকের এপিসোডে। বরাবরের মতোই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ যে খবরগুলো সেগুলোকে প্রাধান্য দিয়ে এই সপ্তাহের হাইলাইটসগুলো সাজানো হয়েছে। রাইট, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনের আজকের এই ৬৬তম পর্বে। আপনাদের সাথে আছি আমি ইহতিশামুল আলম মারুফ। প্রিয় দর্শক, শ্রোতা এবং শিক্ষার্থীরা, আপনারা কে কোথা থেকে শুনছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন জানাতে পারেন। এই প্রোগ্রামটি লাইভ সম্প্রচারিত হচ্ছে লাইভ এমসিকিউ অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। এবং আর দুদিন পরেই ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের শিক্ষার্থীদের অনেকেই এই বিসিএস পরীক্ষার জন্য তারা পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি যে আপনারা শেষ মুহূর্তে আপনাদের যে রিভিশন, মডেল টেস্ট সব কিছু দিয়ে নিজেকে পরিপূর্ণভাবে এই পরীক্ষায় ফেস করার জন্য নিজেকে যোগ্য করে তুলছেন, নিজেকে যাচাই করছেন। তো আজকে আমরা লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনে আমরা সাধারণত যেটা করে থাকি সাম্প্রতিক তথ্যগুলোই পরিবেশন করে থাকি। তবে পাশাপাশি এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে সাম্প্রতিক তথ্যগুলো যে কোনো পরীক্ষাতে যদি আমরা রেশিও হিসাব করি তাহলে একেবারে রিসেন্ট যে তথ্যগুলো সেগুলো আসে 20%। এবং বিশেষ পরীক্ষার জন্য আমরা যে এক্সপার্ট ওপিনিয়ন আমাদের কাছে যেটা যে কোনো পরীক্ষার তার আগের 3 মাসের যেই সাম্প্রতিক প্রশ্নগুলো বা আগের 3 মাস আগের যে ঘটনাগুলো সেগুলো থেকে মূলত পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি এবং আপনারা আমাদের যারা উইকলি বুলেটিনের যেই স্টাইলের সাথে, প্রেজেন্টেশন স্টাইলের সাথে আপনারা যারা পরিচিত, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি যে বর্তমানের যে ঘটনাটা ঘটছে এটার সাথে রিলেট করে এটার যে ক্লাসিক্যাল তথ্যগুলো, কারণ পরীক্ষাতে কিন্তু ক্লাসিক্যাল তথ্যই বেশি আসে। তো ধরুন এখন কোনো একটা সংগঠনের, এখন কোনো একটা বৈশ্বিক কোনো একটা সংগঠনের কোনো আলোচিত কোনো ঘটনা ঘটলো, আমরা একই সাথে সেই আলোচিত ঘটনাটার পাশাপাশি ওই সংগঠন সম্পর্কিত যে মৌলিক তথ্যগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে আগামীকাল আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরেকটা ফ্রি লাইভ ক্লাস যাবে, যেখানে আমরা উইকলি বুলেটিন এবং আমাদের নিউজ স্পিকার সব মিলিয়ে সাম্প্রতিক সমাচার সহ গত 6 মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক তথ্যগুলো সেগুলোকে আমরা যাচাই বাছাই করে সর্বাধিক গুরুত্বপূর্ণ 100টা প্রশ্নের উপরে, যেগুলো এখনকার সবগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের একটা আমরা ক্লাস নিব। আশা করছি যে সেই ক্লাসটাতে আপনারা অংশ নেবেন এবং উপকৃত হবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল পর্বে। এবং আজকের পর্বে কিন্তু আমাদের সবগুলো পর্বই যেই মূল যেই আমাদের সেগমেন্টগুলো থাকে, খেলাধুলা, তথ্য প্রযুক্তি, সংবাদ, ইতিহাসের পাতা, এই সপ্তাহ, জাতীয় আন্তর্জাতিক খবর সব কিছুই থাকবে। আমরা চলে যাচ্ছি আমাদের খবরে। প্রথমে যে খবরটা দিয়ে শুরু করছি, মুজিবনগর সরকার 17 এপ্রিলের, এটা আমরা এই সপ্তাহের বাংলাদেশ বিষয়াবলীর প্রধান খবর করেছি। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর 10 এপ্রিল এই সরকার গঠিত হয় এবং 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ করা হয় মুজিবনগর। মুজিবনগর সরকারের কর্মকাণ্ড বাংলাদেশ ভূখণ্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এই সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত। এই সরকার গঠন 1971 সালের 10 এপ্রিল আওয়ামী লীগের হাইকমান্ড তথা প্রধান নেতৃবৃন্দকে নিয়ে এটি গঠিত হয়েছিল এবং 17 এপ্রিল মেহেরপুরের মুক্তাঞ্চল বৈদ্যনাথতলায় সরকারের এই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হয়। অর্থাৎ 10 এপ্রিল সরকার গঠন হয় এবং 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে সরকার শপথ গ্রহণ করে। এই সপ্তাহের এটি ঘটনা এবং এই ডেটে ঘটনাটি ঘটেছে। তবে এটি একটি আসলে মৌলিক তথ্য, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। তো যেটি বলছিলাম যে 17 এপ্রিল এই মেহেরপুরে বৈদ্যনাথতলায় সরকার শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন আব্দুল মান্নান MNA এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী MNA। নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অব অনার দেওয়া হয়, যেমনটি আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচের ছবিটাতে। মন্ত্রীদের দপ্তর বন্টন 1971 সালের 10 এপ্রিল সরকার গঠন এবং 17 এপ্রিল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো। মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হয় পরবর্তী দিন অর্থাৎ 18 এপ্রিলে। এই সরকারের কাঠামো ছিল অনেকটা নিম্নরূপ, যে মুজিবনগর সরকারকে তার 15টি মন্ত্রণালয় এবং বিভাগে ভাগ করা হয় এবং
কয়েকটি বিভাগ মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীনে থাকে। মন্ত্রণালয় এবং বিভাগের কার্যক্রমগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করে আসি, যেমন আপনারা এই সরকার দেখতে পাচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ একই সাথে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা, তথ্য সম্প্রচার, যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলী সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো, স্থানীয় সরকার সহ শিক্ষা, অধিকাংশ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার দায়িত্বে ছিল। এছাড়া খন্দকার মোশতাক আহমেদ, যিনি পররাষ্ট্র আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এবং পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু হত্যার সাথেও জড়িত ছিলেন। এছাড়া এম মনসুর আলী মন্ত্রী ছিলেন অর্থ, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়। আর AHM কামারুজ্জামান, বানানটি ভুল হয়েছে, সঠিক বানান হবে কামারুজ্জামান, তিনি মন্ত্রী স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এইভাবে প্রত্যেকটা মন্ত্রণালয়ের বিস্তারিত করা যাবে, সেই মন্ত্রণালয়গুলোর যে কার্যক্রম যুদ্ধকালীন সময় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের যে আমরা পিডিএফটি আপনাদেরকে সরবরাহ করব সেই পিডিএফে থাকবে। আমরা চলে যাব পরবর্তী যে বিষয়গুলোতে। আরেকটা খবর দেখতে পাচ্ছি, রাইট, হ্যাঁ, আপনারা এগুলো পিডিএফে পাবেন বিস্তারিত এই মন্ত্রণালয়গুলো। জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস মারা গেছেন। 19 এপ্রিল 2024 বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার এবং জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস 78 বছর বয়সে মারা গেছেন। তিনি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ICUতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের, যেটি বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, 116 নং কক্ষে রাত 11টার পর পুরো পতাকার নকশা তিনি সম্পন্ন করেন এবং এই পতাকাটাই পরবর্তীতে 1971-এর 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়। 1971 সালের 23 মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ণ দাসের নকশা করা বাংলাদেশের পতাকাটাই কিন্তু উত্তোলন করা হয়। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ণ দাসের নকশা করা পতাকার মধ্যে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রং এবং তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসানকে, এবং কামরুল হাসান দ্বারা পরিমার্জিত যে রূপ সেটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা। রাইট, সো জাতীয় পতাকার সাথে 2 জন মানুষের নাম জড়িত। একজন হচ্ছেন যিনি মারা গেছেন সাম্প্রতিক, শিবনারায়ণ দাস, এবং আরেকজন হচ্ছেন কামরুল হাসান, যিনি নিজেকে পটুয়া কামরুল হাসান হিসেবে পরিচয় দিতেন। যে বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত আরও কিছু মৌলিক তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। শিল্পী কামরুল হাসানকেই মূলত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বলা হচ্ছে, এবং 1972 সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার এই নকশাটি করেছিলেন। 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আসম আব্দুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। সংবিধানের 4 নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে। আর 2 মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস, গুরুত্বপূর্ণ একটি তথ্য, এবং বাংলাদেশের জাতীয় পতাকার যে অনুপাত সেটি কিন্তু 10:6। এই ছিল বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রধান খবরগুলো। কিছু টুকরো খবর জানিয়ে দিব। আপনারা সর্বজনীন পেনশনের ব্যাপারে জানেন ইতিমধ্যেই। দেশের সব পর্যায়ের নাগরিকদের জন্য চালু হওয়া এই সর্বজনীন পেনশন কর্মসূচি বা স্কিমের আওতায় বৃদ্ধি করতে নতুন একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। মানুষের মনের সব সংখ্যা দূর করতে এই সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে 8 বিভাগে সর্বজনীন পেনশন মেলা করা হয়েছে গত 19 এপ্রিল, এবং উদ্যোগের অংশ হিসেবে রাজশাহী বিভাগে প্রথমবারের মতন এই মেলাটির আয়োজন করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুসারে 9 মাসে 4টি স্কিমে নিবন্ধন দিয়ে যুক্ত হয়েছেন 54,647 জন ব্যক্তি, এবং সর্বস্তরের জনগণের সামাজিক নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে শুরু করা পেনশন স্কিমগুলোতে সবার অংশগ্রহণ আরও বৃদ্ধির লক্ষ্য নিয়ে মূলত এরকম মেলার আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত 2023 সালের 17 আগস্ট পেনশন স্কিম উদ্বোধন করা হয়েছিল। আরও দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 21 এপ্রিল চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার এবং স্কুলের নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম ছোড়া ঐতিহাসিক 3.7 ইঞ্চির হাউইটজার, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলা বারুদ, তারপরে সব কামানের
রেপ্লিকা এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অভিযানের গৌরবোজ্জ্বল ইতিহাসও এই সময় প্রত্যক্ষ করেন। এছাড়া ঢাকায় সফর করছেন কাতারের আমির, এবং কাতারের আমির নামে শেখ তামিম, যার নাম শেখ তামিম হাম্মাদ আল সানি, শেখ তামিম বিন হাম্মাদ আল সানি বা থানির নামে রাজধানীতে একটি সড়ক ও পার্ক নামকরণ করা হয়েছে। এবং কাতারের আমির আজকে অর্থাৎ 23 এপ্রিল নিজে উপস্থিত থেকে এই দুটো স্থাপনা উদ্বোধন করবেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানা গেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নবনির্মিত পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়। এই ছিল আমাদের বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত সংবাদ। এবারে সময় হয়ে গেল আমাদের প্রথম কুইজের। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়াবলী ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন কে? মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়াবলী এবং পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন কে? একটু আগে আমরা আলোচনা করছিলাম, আশা করছি যে প্রশ্নের খুব সহজেই উত্তর দিতে পারবেন আপনারা। যদিও আজকে বিশেষ পরীক্ষার সামনে রেখে অনেকেই প্রিপারেশন নিচ্ছেন, আমাদের উইকলি বুলেটিনে আমরা দেখতে পাচ্ছি অন্য দিনের তুলনায় কিছুটা হলেও আমাদের ইউজাররা যোগ দিচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে। রাইট, জান্নাতুল বাকিয়া আমিন, মনিরুল ইসলাম, মোশাররফ হোসেন, তারপরে মনিরুল ইসলাম সহ অনেক কমেন্ট করেছেন। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের চমৎকার মন্তব্যের জন্য। আর উত্তর করছেন মেরুনা ফাহমিন, সুভা খান, সুলতানা, মেহবুবা সুলতানা সহ আর অনেকে উত্তর করছেন। তারা যেটি বলছেন যে অপশন কয়ের কথা, তাজউদ্দিন আহমেদ। আমরা দেখব। আচ্ছা, আরেকজন উত্তর করেছেন মোহাম্মদ আবু দাউদ, তিনি এম মনসুর আলীর কথা বলছেন। এরপর রাইট, মোহাম্মদ রাফেজ হোসেন শিমুল, মোহাম্মদ আলী, নূরজাহান সাথী, আরও অনেকেই উত্তর করছেন। নূরজাহান সাথীও কমেন্ট করছেন অপশন সি এর কথা বলে। সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের অপশন ক, তাজউদ্দিন আহমেদ। আমরা একটু আগে বলছিলাম যে মুজিবনগর সরকারের যেই কাঠামো সেই অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, আর অর্থ প্রতিরক্ষা সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তাজউদ্দিন আহমেদ, এবং তিনি একই সাথে প্রধানমন্ত্রীও ছিলেন। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পদগুলো এবং সবচেয়ে যে প্রধান ভূমিকা এই সরকারের, সেটি ছিল কিন্তু তাজউদ্দিন আহমেদের। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাগারে অন্তরীণ ছিলেন, সেহেতু পুরো বিষয়টার মূল দায়িত্বটা কিন্তু তাজউদ্দিন আহমেদের উপরে ছিল। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী ছিলেন, আরও বিভিন্ন দায়িত্বে তিনি ছিলেন। ধন্যবাদ সবাইকে যারা কুইজের উত্তর দিয়েছেন। রাইট, লাইভ এমসিকিউ সংক্রান্ত কিছু অ্যানাউন্সমেন্ট। 46তম বিসিএস শেষ, কিন্তু অনেকেই নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। নতুন তারা 47তম বিসিএস থেকেই তারা হয়তো বা তাদের বিসিএসের জার্নিটা শুরু হবে, এবং ভালোভাবে তারা এখান থেকে নতুন করে তাদের বিসিএসের জার্নিটা শুরু করবেন। আমাদের যারা 47তম ক্যান্ডিডেট তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট সহ অফার রয়েছে বিভিন্ন রকম। 200 দিনের বিসিএসে পুরো সিলেবাস সম্পন্ন করা হবে, অর্থাৎ প্রায় 6 মাসে, যেখানে মোট পরীক্ষার সংখ্যা থাকবে 190টি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা আপনি প্রিপারেশন নেবেন, পাশাপাশি আপনাকে পরীক্ষা দিতে হবে। এখানে প্রায় 190টি পরীক্ষা দিয়ে আপনি আপনার পুরো সিলেবাসে যে প্রস্তুতি বিসিএসের একেবারে A to Z, আপনি সেই প্রস্তুতিটাকে যাচাই করতে পারবেন। আগামী 10ই মে থেকে কিন্তু লাইভ পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এবং আপনি প্রায় 3.7 লাখ অথেন্টিক রেফারেন্স এবং ব্যাখ্যা সহ আপনি পাবেন, আর্কাইভ থেকে প্রশ্ন দেখতে পাবেন। এবং যেই এখন যে 20% ডিসকাউন্টে, সেখানে 6 মাসের প্যাকেজটা আপনি 799 টাকাতে পেয়ে যাচ্ছেন, আর যেই ষান্মাসিক প্যাকেজটা সেটা পেয়ে যাচ্ছেন মাত্র 1199 টাকায়। এবং এই এক প্যাকেজে আপনি 47তম বিসিএস সহ অন্যান্য সকল চাকরির
প্রস্তুতি নিতে পারবেন। এবং যেটি বলছিলাম যে মোট ভিডিও ক্লাস এবং লেকচার পিডিএফ প্রায় 615টি, সেখান থেকেও কিন্তু আপনি স্পেসিফিক বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন কনফিউজিং ইনফরমেশন সব মিলিয়ে একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ প্রস্তুতি হয়ে যাবে আপনি যদি এই ছাত্র বিশেষের জন্য প্রস্তুতি নেওয়ার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আপনার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে লাইভ এমসিকিউ। রাইট, আর লাইভ রিটেন সম্পর্কিত কিছু বিষয়। লাইভ রিটেন আমরা দেখতে পাচ্ছি 36 ঘন্টার মধ্যে খাতা মূল্যায়ন সহ 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পর্যায়, ভৌত বিজ্ঞানের যে স্কুল পর্যায়ের, সেখানে নতুন রুটিন হয়েছে, যেখানে লাইভ পরীক্ষা শুরু হচ্ছে 1 মে থেকে। 24টি লাইভ পরীক্ষা থাকবে, বিষয়ভিত্তিক ফাইনাল পরীক্ষা থাকবে 2টি, আর ফুল মডেল টেস্ট হবে 2টি। এই প্যাকেজের মূল্য ধরা হয়েছে মাত্র 695 টাকা। রাইট, চলে যাচ্ছি পরবর্তী সংবাদগুলোতে। জাতিসংঘে ফিলিস্তিনকে সদস্য করার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এই সপ্তাহের একটা খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিমণ্ডলের খবর ছিল এটি। চলুন এই বিষয় সম্পর্কিত কিছু সাম্প্রতিক এবং মৌলিক তথ্য জেনে আসি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই খসড়া প্রস্তাবে 193 সদস্যের সাধারণ পরিষদকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল, এবং এই প্রস্তাবে বলা হয়েছিল যে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হোক। জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই প্রস্তাবে কিন্তু ভেটো দিয়েছে অন্যতম শক্তিধর এবং ভেটো ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 12 সদস্য এতে হ্যাঁ ভোট দিয়েছিল। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড, এবং 5টি স্থায়ী সদস্যদের মধ্যে, অর্থাৎ যারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র ভেটোর দেওয়াতে এই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। ভেটো না পড়লে প্রস্তাবটি পাশ হতে 9টি ভোটের প্রয়োজন ছিল, কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন এই স্থায়ী 5 সদস্যের কোনো একটি দেশ বিপক্ষে ভোট দিলে এই প্রস্তাবটি গৃহীত হয় না। আশা করি তথ্যটি সবাই জানেন। এবং নিরাপত্তা কাউন্সিলে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র দ্বিরাষ্ট্র সমাধানে, অর্থাৎ ফিলিস্তিন এবং ইসরায়েল এই দ্বিরাষ্ট্র সমাধানে তাদের যেই প্রবল সমর্থন সেটিকে অব্যাহত রাখবে। এই ভোটের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করছে, বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যেটা জানাতে চাচ্ছে যে এই সমাধান শুধুমাত্র দুই পক্ষের সরাসরি আলোচনার মাধ্যম দিয়ে আসতে পারে। অর্থাৎ তারা ভাবছে যে দুই পক্ষ আলোচনা করে যে তাদের যে প্রস্তাব, দ্বিরাষ্ট্র প্রস্তাব, সেটির মাধ্যম দিয়ে মূলত মধ্যপ্রাচ্যের সমাধান ঘটবে। অপরদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি এক স্টেটমেন্ট জানিয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের এই যে ভেটো প্রদান, এটাকে তিনি অন্যায্য, অনৈতিক এবং অন্যায় হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটজ যুক্তরাষ্ট্রের এই ভেটোর প্রশংসা করেছেন। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য বা অবজারভেটরি স্টেট হিসেবে রয়েছে, এবং 2012 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কার্যত একটি রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন। তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের প্রায় 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন রয়েছে। জাতিসংঘ সম্পর্কে কিছু মৌলিক তথ্য জানিয়ে দিব আপনাদেরকে। 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। এর আগে 1945 সালের 26শে জুন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র 51টি এবং বর্তমান সদস্য 193টি। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা 2টি, যেটি হচ্ছে ভ্যাটিকান এবং ফিলিস্তিন, এবং জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন, এবং জাতিসংঘের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। 2011 সালের 14 জুলাই 193তম এবং সর্বশেষ দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে এই দক্ষিণ সুদান। আর জাতিসংঘ এবং বাংলাদেশ সংক্রান্ত কিছু তথ্য জানিয়ে দেই। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের 8ই অগাস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করেছিল, এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যোগদান করেছিল 17 সেপ্টেম্বর 1974 সালে। এবং বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের 136তম সদস্য। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো যে কোনো পরীক্ষার জন্য। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় 1948 সালে, এবং শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে 1988 সালে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 29 মে। বাংলাদেশ সর্বপ্রথম 1988 সালে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ বা ইউনিমগ মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হয়। তবে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কিন্তু নেপাল। এই তথ্যটি অনেকেই জানেন, অনেকেই জানেন না। শান্তিরক্ষী মিশনে দীর্ঘদিন বাংলাদেশ বেশ উপরের সারিতে ছিল, দ্বিতীয় তৃতীয়
প্রথম অবস্থানে ছিল, কিন্তু বর্তমানে শীর্ষে রয়েছে নেপাল, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত এবং তৃতীয় অবস্থানে রয়েছে রুয়ান্ডা, আর চতুর্থ এবং পঞ্চম অবস্থানটি যথাক্রমে বাংলাদেশ এবং পাকিস্তানের। রাইট, এই জানুয়ারি 2024 পর্যন্ত যেই তথ্য সেই অনুযায়ী নেপাল এখন শীর্ষে রয়েছে। চলুন এবার জানিয়ে দিই এই সপ্তাহের কিছু আন্তর্জাতিক অঙ্গনের টুকরো খবর। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন সাইমন হ্যারিস। তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। মাত্র 37 বছর বয়সী হ্যারিস আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। এশিয়ার সর্বোচ্চ গড় মাথাপিছু আয়ের দেশ এখন কাতার। কাতারের কিন্তু যে আমির, তিনি বর্তমানে বাংলাদেশে সফর করছেন। আজকে তিনি সফর করছেন, ঢাকাতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে কাতারের সাথে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ কাতার সর্বোচ্চ গড় মাথাপিছু আয়ের দেশ। দেশটির শক্তিশালী অর্থনীতি, ভূরাজনৈতিক অবস্থান এবং কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসেবে কাতার বিবেচিত এবং কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম একটি শ্রমবাজার, যেখানে প্রায় 4 লাখ বাংলাদেশি কর্মরত। কাতার কিন্তু সর্বশেষ যে বিশ্বকাপ ফুটবল হলো সেটিরও আয়োজক ছিল এবং গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। তারা যে অসামান্য আয়োজন করেছিল সেই বিশ্বকাপ ফুটবলের। বিশ্বের সেরা বিমানবন্দরের একটি আপডেট, স্কাই ট্র্যাক্স নামে যে সংস্থাটি রয়েছে, যুক্তরাজ্য ভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান, তাদের করা র্যাঙ্কিংয়ে 2024 সালে এখন পর্যন্ত বিশ্বের সেরা যে 100টি বিমানবন্দর রয়েছে সেই তালিকাতে শীর্ষে রয়েছে এই কাতারের হাম্মাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দ্বিতীয় স্থানে নেমে গেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। রাইট, স্কাই ট্র্যাক্সের এবারে যে তালিকাটা, এই তালিকাতে প্রথম 10-এ কিন্তু এশিয়ারই 6টি বিমানবন্দর রয়েছে, ভারতের দিল্লি রয়েছে, তবে বাংলাদেশের কোনো বিমানবন্দর এখন পর্যন্ত এই তালিকাতে নাম ওঠেনি সেরা 100-তে। দিল্লি বিমানবন্দরের কথা বলছিলাম, সেটা হচ্ছে 36তম তালিকাতে রয়েছে। রাইট, এছাড়া টোকিওর 2টো বিমানবন্দর রয়েছে, টোকিও হানেদা এবং টোকিও নারিতা বিমানবন্দর, সিউল বিমানবন্দর, দুবাই বিমানবন্দর, এগুলো কিন্তু সবগুলো 10-এর মধ্যে রয়েছে। আচ্ছা, এরপরে প্রথমবারের মতন সিডোম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে ইসরায়েল। সিডোম ব্যাপারটি সম্পর্কে একটু জানিয়ে দিই সংক্ষেপে। ইসরায়েল হচ্ছে প্রথমবারের মতন এই যুদ্ধ জাহাজে মাউন্টেড প্রতিরক্ষা ব্যবস্থা বা সিডোম মোতায়েন করছে। দেশের দক্ষিণাঞ্চলীয় শহর আইলাতের কাছে আকাশসীমায় সন্দেহজনক লক্ষ্যবস্তুর প্রবেশের বিরুদ্ধে এই সিডোম কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সিডোম হচ্ছে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের একটি নৌ সংস্করণ, যেটা রকেট এবং এটি ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। কাউসার এবং হুদহুদ হচ্ছে ইরানের নতুন 2টি ড্রোন। ইরান আগামী কয়েক মাসের মধ্যে 2টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। স্যাটেলাইট 2টির নাম হচ্ছে কাউসার এবং হুদহুদ। রাইট, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ইরান যে পাল্টা হামলা চালিয়েছিল ইসরায়েলে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত ইরানের বিভিন্ন সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগ্রহী রয়েছেন তারা গত এপিসোডটি অর্থাৎ 65তম এপিসোডটি দেখে নিতে পারে। এবারে জানিয়ে দেব এই সপ্তাহের কিছু দিবস রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু দিবস প্রতিপাদ্য। ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস, এই পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতি বছর 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন করা হয়। 1947 সালে এই দিবসটি প্রথম পালিত হয় এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয় এবং 193টি দেশে এটি ধরিত্রী দিবস হিসেবেই পালিত হয়। 1990 খ্রিস্টাব্দে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দিয়েছিল জাতিসংঘ। রাইট, এই ছিল দিবস প্রতিপাদ্য সংক্রান্ত খবর। এই পর্যায়ে চলে যাব তথ্য প্রযুক্তির খবরে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির নিউজের আমাদের দেখতে পাচ্ছেন আপনারা, বিশ্বের প্রথম এআই শিশু বা কৃত্রিম বুদ্ধিমত্তার শিশু তৈরি করেছেন বলে দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। শিশুটি তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের দাবি, তারা এমন একটি এআই শিশু তৈরি করেছেন 3 থেকে 4 বছর বয়সী মানব শিশুর সব রকম সক্ষমতাই রয়েছে, এমনটি তারা দাবি করছেন। হুবহু মানব শিশুর মতোই আচরণ করতে সক্ষম তাদের তৈরি করা এই শিশুটি সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রদর্শনী ফ্রন্টিয়ারে নিজেদের এই নতুন সৃষ্টি উন্মোচন করেছেন দেশটির বিজ্ঞানীরা। গবেষক দলের নামকরণ করেছেন টং টং, চীনা ভাষায় যার অর্থ হচ্ছে ছোট্ট মেয়ে।
এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা এর একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশ্বের প্রথম এই এআই শিশুকে। টং টং যার নাম দেওয়া হয়েছে এবং অর্থ হচ্ছে ছোট্ট মেয়ে। তথ্য প্রযুক্তি বিষয়ক আরেকটি সংবাদ রয়েছে আমাদের হাতে। বৃহত্তম কৃষ্ণ গহ্বরের সন্ধান পাওয়া গেছে। আমাদের এই যে মিল্কি ওয়ে যেটিকে আমরা বলছি ছায়াপথের বৃহত্তম কৃষ্ণ গহ্বর খুঁজে পেয়েছেন এখানে, এমনটি দাবি করছেন বিজ্ঞানীরা, যেটির ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় 33 গুণ বেশি এবং এতদিন এটি আবিষ্কার করা সম্ভব হয়নি। নতুন আবিষ্কৃত এই কৃষ্ণ গহ্বরটির নাম হচ্ছে গাইয়া BH3 এবং এটি এবার পৃথিবী থেকে প্রায় 2000 আলোকবর্ষ দূরে আকুইলা গ্রহাণুপুঞ্জে BH3 নামের এই যেই কৃষ্ণ গহ্বর সেটিকে শনাক্ত করেছে। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা, আপনারা শুনছেন লাইভ এমসিকিউ উইকলি বুলেটিন, যেটি প্রচারিত হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আশা করছি যে আমাদের আজকের উইকলি বুলেটিন আপনারা উপভোগ করছেন। কিছু কমেন্ট পড়ব। মায়াবী প্রহর এবং রিয়াজুল করিম তারা সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। অর্থমন্ত্রী মোহাম্মদ আবু দাউদ এর আগের প্রশ্নের কমেন্ট করেছিলেন। সামনে আমাদের আরও একটি কুইজ থাকবে। আমরা এবার চলে যাব খেলাধুলার সংবাদে। এই সপ্তাহের খেলাধুলার সংবাদে গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, যিনি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ইতিহাস গড়েছেন, পাকিস্তানের এই ব্যাটসম্যান যিনি 67 ইনিংসে যার মোট রান সংগ্রহ 2246 এবং যে কারণে মূলত তিনি রেকর্ডটি করেছেন সেটি হচ্ছে যে তিনি অধিনায়ক হিসেবে দলীয় অধিনায়ক হিসেবে রান তোলায় সবার উপরে উঠে গেছেন। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে কোনো দলের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান এখন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের। রাইট, শেষ করছি খেলাধুলার সংবাদ। এবারে চলে যাব আমাদের শেষ আয়োজন ইতিহাসের পাতায়। এই সপ্তাহে ইতিহাসের পাতায় সপ্তাহে আমরা যেটা করে থাকি, প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো এই সপ্তাহের দিনগুলোতে ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে ঘটে যাওয়া যে গুরুত্বপূর্ণ দিনগুলো যেগুলো ইতিহাসের মোড় পরিবর্তন করে দিয়েছিল, সেসব স্মরণীয় দিনগুলোকে এই অংশে আমরা উপস্থাপন করে থাকি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু প্রায়ই এই অংশ থেকে প্রশ্ন এসে থাকে এবং আজকেও থাকছে এরকম দুটি উল্লেখযোগ্য দিন। যেমন 21 এপ্রিল 1526 সালের বিখ্যাত পানিপথের প্রথম যুদ্ধটি সংঘটিত হয়েছিল। 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি এবং জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের মধ্যে ঐতিহাসিক পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। রাইট, আর আরেকটি ডেট রয়েছে, এটিও বেশ গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনের। 18 এপ্রিল 1971 সাল কলকাতা মিশনে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। বিদেশি কোনো দূতাবাস হিসেবে ভারতের কলকাতা মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে 1971 সালে 18 এপ্রিল রবিবার কলকাতার পাকিস্তান ডেপুটি হাই কমিশন অফিসের সব বাঙালি কর্মকর্তা কর্মচারী একযোগে আনুগত্য প্রকাশ করেছিলেন বাংলাদেশ সরকারের প্রতি এবং এই কার্যালয়ের নামটি পাল্টে হয়ে গিয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা, শেষ করছে আমাদের লাইভ এমসিকিউ উইকলি বুলেটিন। তবে যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে আরও একটি কুইজ আজকের আলোচিত বিষয়গুলোর উপরেই। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি? 4টে অপশন দেখতে পাচ্ছি, 49, 50, 51 এবং 45টি। ঝটপটে উত্তরটি আপনারা আমাদেরকে জানিয়ে দিন আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজে, যেখান থেকে উইকলি বুলেটিন লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখান থেকে আপনারা সঠিক উত্তরটি জানিয়ে দিতে পারেন। খুবই কমন একটা প্রশ্ন, পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা কমেন্ট করে উত্তরটি জানিয়ে দিন। পাশাপাশি এটিও জানিয়ে দিই, আগামীকাল এই সন্ধ্যা 7টাতেই কিন্তু লাইভ এমসিকিউ উইকলি বুলেটিনের এবং নিউজ স্পিকারের গত 6 মাসের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক তথ্যগুলো ছিল সেগুলোর উপর বেস করে 100টি এমসিকিউর উপরে বিশেষ একটি লাইভ ক্লাস হবে আগামীকাল। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। রাইট, উত্তর করতে শুরু করেছেন অনেকেই। মোহাম্মদ মেহেদি হাসান, সামিয়া আক্তার, তারা অপশন সি এর কথা বলছেন। আমরা সঠিক উত্তরটি দেখে নিব। তার আগে আরও কিছু কমেন্ট দেখছি। মিরাজ উদ্দিন, ফিরোজ রহমান। রাইট, আমি সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি। সঠিক উত্তর হবে 51টি। আপনাদের উত্তর সঠিক হয়েছে। 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। এর আগে 1945 সালের 26 জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়েছিল। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য 51টি এবং বর্তমান সদস্য 193টি। জাতিসংঘের
সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত এবং স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা দুটি, একটি হচ্ছে ভ্যাটিকান এবং অপরটি হচ্ছে প্যালেস্টাইন। যে প্যালেস্টাইনকে কিন্তু একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সাম্প্রতিক সময়, বাট যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার কারণে এটি বাতিল হয়ে যায়। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য এবং জাতিসংঘের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। আশা করি এই তথ্যগুলো আপনাদের সবার জানা আছে এবং এই তথ্যগুলো যে কোনো প্রতিযোগিতার পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামী উইকলি বুলেটিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।